দর্শক, প্রবাসীরা অনেক কষ্ট করে কিন্তু তারা আমাদের জন্য রেমিট্যান্সের জন্য তারা যুদ্ধ করেন এবং অনেক কষ্ট করে এই প্রবাসে, এই বাংলাদেশে তারা টাকা পাঠান। সেই টাকা দিয়ে গড়া হয় সম্পদ। কিন্তু বেশিরভাগ প্রবাসীই কিন্তু অভিযোগ করে থাকেন যে, "আমি বিদেশ থেকে টাকা পাঠিয়েছি। সেই টাকা আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন কিংবা এমনি অনেক লোকজন তারা সেই টাকা আত্মসাৎ করেছে, সেই সম্পত্তি আত্মসাৎ করেছে।" আমার দেখা মতে এমনও প্রবাসী আছেন যারা প্রবাস থেকে এসে একদম পথের ফকির হয়ে গেছে। আমি যুক্ত আছি সৌদি আরব থেকে এক ভাইয়ের সাথে। আমি সেই ভাইকে অনুরোধ করব যে আপনার নাম পরিচয়টা একটু বলবেন। জি, আমার নাম মোহাম্মদ রকিবুজ্জামান মালেক ওরফে মালেক। আমি একজন সৌদি প্রবাসী। আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, টাঙ্গাইল সদরে। গ্রামের নাম হচ্ছে গালা, থানা জেলা টাঙ্গাইল। তো আমার অভিযোগ এইটুক যে আমার বড় ভাইয়ের বিরুদ্ধে। তো আমি বিগত ২৪ বছর যাবৎ বিদেশ করতেছি। আমি জি, এর জি। আগে যত টাকা পয়সা যা কামাই করছি, সব টাকা পয়সা আমার ভাইয়ের কাছে দিয়ে দিছি। সে সমস্ত টাকা আত্মসাৎ করছে, আমার কোনো দুঃখ নাই। তো আপনার কি সেই বলবো, ভাইয়ের নাম দুঃখের কথা কি? আসলে সেই ভাইয়ের নাম দুঃখের কথা কি? কি বলবো বলতে পারি না। তো একের পর এক আমার ভাই আমার বিরুদ্ধে মানে মামলা কইরা যাইতাছে। মামলা যে একটা কইরা যাইতাছে, এটা শেষ হইতাছে, আবার একটা ঢুকাই দিতাছে। তো কি বলবো, দুঃখের কথা আসলে আমার সবচেয়ে কষ্ট লাগে যে আমার নিজের বড় ভাই, যার জন্য আমি এতটুকু করছি, সে আমার সর্বশান্ত করে ফেলাইতাছে। টাকা দিলাম আমি যেটা সব। বলছি জামান সাহেব, আপনার জি, ভাইয়ের নাম কি? যে ভাইয়ের বিরুদ্ধে আমার আপনার ভাইয়ের নাম অভিযোগ? হচ্ছে তারেকুজ্জামান, ওরফ হয়েছে বাবলু। আচ্ছা। কি করেন? উনি এমনি কি করেন? এমনি আগে এনজিও তে চাকরি করতো, এখন কিছু বর্তমানে কিছু করে না। উনার কি সন্তান এখন আছেন? হ্যাঁ, তার সন্তান আছে, ৩টা ছেলে আছে। আর ২টা ছেলে বড়, একটা ছেলে ছোট। ছেলে ১০টাই মাদক আসক্ত জড়িত। বড় ২টা যে ছেলে, তারা জি। নেশাগ্রস্ত ভাবে জড়িত। এই ভয়েই আমার একের পর এক ভয় দেখায়। মানে আমার ছোট ছোট ২টা বাচ্চা আছে। আমার ফ্যামিলিতে কেউ নাই, মেয়েটা ছিল, বিয়েতে দিছি। ফ্যামিলিতে আমার ছোট ছোট ২টা বাচ্চা আর বউ। মানে তারা করে কি, তার যে ছোট ছেলেরা তাদের শহর থেকে লোকজন নিয়ে যাইয়া ওই গ্রামে একটা ঘর উঠে রাখছে, সেই ঘরের ভিতরে যাইয়া রাত ১০টা ১১টা ১২টার দিকে যাইয়া ওই শহর থেকে লোকজন নিয়ে আসে, নিয়ে এসে গাঁজা টাজা আবি খায়, খায় নিয়ে হাঙ্গামা শুরু করে দেয়। তো আমি আসলে খুবই অসহায়ের ভিতরে আছি। তো আপনি এর কোনো বললেন যে নিকারের আপনার আমার কথাটা একটু শুনেন। আপনি বললেন যে আপনার টাকা-পয়সা আত্মসাৎ করেছে, অসুবিধা নাই। কিন্তু আপনার বিরুদ্ধে মামলা দেয়। মামলাটা কেন দেয়? আপনার বিরুদ্ধে কি কারণে মামলা মামলা দেয়? দিছে, বর্তমান যে মামলাটা দিছে গ্রাম্য সালিশে বইসা এর একটা সমাধান করে দিয়েছিল। বাপের যে সম্পত্তি ছিল, বাপের সম্পত্তি ছিল ১২০ ডিসিমল জায়গা, তা আমার ২৬.৫ ডিসিমল জায়গা দিছে। এবং এই ২৬.৫ ডিসিমল জায়গার পরিবর্তে আমি তার টাকাও দিছি। টাকা দেওয়ার পরে সে আমার জমি জমি কলা করে দিয়ে দিছে। দেওয়ার পরে সে ১৫ বছর পরে আবার এই জমি নেওয়ার জন্য মিথ্যা একটা মামলার ভিতরে বাস ঢুকাই দিছে। বিগত যে ২ মাস হয়েছে আমি এই মামলার কেস টানতেছি। এর আগে একটা মহিলাদের কেস মামলা করাইছিল, ২ বছর আমি কেস টানছি। ২ বছর টানার পরে মামলা শেষ হওয়ার সাথে সাথে আবার ১ মাস পরে আবার আমার এই যে এই জমির মামলা ঢুকাই দিছে। মানে একের পর এক আমার হরেনের ভিতরে ফালাইয়া রাখতেছে। আচ্ছা, আপনি বললেন যে আপনার টাকা-পয়সা আত্মসাৎ করেছে, কিন্তু হ্যাঁ, পরবর্তীতে জমি, আপনার কেনা জমি আত্মসাৎ করার জন্য আপনাকে বিভিন্নভাবে মামলায় জমিটা আমি জড়িত এর করে। কাছ থেকে নিছি। আমার বাপের সম্পত্তি ছিল, জমিটা এই আমার কল করে দিছে। আমার ভাই আমার কল করে দিছে আজ থেকে ১৫ বছর আগে। সেটা আবার সে আবার জমি নিয়ে আবার সে মামলা করছে। আচ্ছা, আপনার ভাই কি রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনাকে হ্যাঁ, আমি সমস্ত সাবকলয়, খাজনা, খারিজ সব কিছু ওকে ওকে করা আছে। আপনি যদি আচ্ছা, ফাইল চান আমি আপনার কাছে পাঠাইতে পারি, সমস্যা নাই। মানে গ্রাম, রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনাকে রেজিস্ট্রি করে দিছে? হ্যাঁ, জি জি জি, রেজিস্ট্রার অফিসে কতটুকু যাইয়া রেজিস্ট্রি সম্পত্তি করে ছিল দিছে। আপনার? সাব- হ্যাঁ, সম্পত্তি কতটুকু বললেন? সম্পত্তি টোটাল বাপের সম্পত্তি ১২০ ডিসিমল জায়গা, তার এর ভিতরে আমারে দিছে মাত্র ২৬.৫ ডিসিমল জায়গা। আর সম্পূর্ণ ও ভোগ করে খাইতেছে। আর বৈনগর দিছিল ৪২ ডিসিমল জায়গা, বৈনগর জমি ও দখল করে খাইতেছে। বৈনগর ওখানে ঢুকতে দেয় নাই। এই যে আপনি বললেন যে আপনার ২৬.৫% জমি আপনি কিনেছেন আপনার ভাইয়ের কাছ থেকে। হুম, হুম। ওখানে কি কেউ থাকে আপনার? পরিবারের কেউ থাকে? আমার বউ থাকে, আমার বাচ্চারা থাকে। আচ্ছা। এখন
আমি আপনার কাছে যে প্রশ্ন করছি, আপনি দর্শক আমি যেটা বললাম যে ফেসবুকে কিন্তু এই জামান ভাই আমাকে ফলো করে আমাকে দেখে হ্যাঁ, হ্যাঁ, তিনি আমি আমাকে ফলো করে বার্তা আপনার সাথে পাঠান। কন্ট্যাক্ট করছি আমি। বার্তা পাঠানোর পরে আমি তার সাথে কথা বলি। কথা বলার পরে কিন্তু তিনি আমার কাছে এই সমস্যার কথাটা মেসেজের মাধ্যমে বলেছেন। এই ১ম এই ১ম জামান ভাই এবং আমি সামনাসামনি কথা বলছি এবং সামনাসামনি কথা বলতে গিয়ে আ আমি যে বিষয়টি তার কাছ থেকে জানলাম, জানার পরে কিন্তু ইতিপূর্বে মানে আমি তার ভাইকে ফোনও দিয়েছিলাম। তার ভাইকে ফোন দেওয়ার পরে তার ভাই আমাকে যেটা বলেছিলেন, আপনার ভাই যে বাবলু, সেই বাবলু তিনি আমাকে যেটা জানিয়েছেন জামান ভাই সেটা হলো যে, "আমি তখন হুম, বুঝি নাই। আমি না বুঝে আমি রেজিস্ট্রি করে দিছি। আমাকে জোর করে রেজিস্ট্রি করে নিছে।" হুম। এখন সাব রেজিস্ট্রার অফিসে কি জোর করে কোনো সম্পত্তি রেজিস্ট্রি করা যায়? বা তাই সাব কোনদিন রেজিস্ট্রার করা যায়? অফিসে গিয়ে টাকা নিয়ে, পয়সা নিয়ে যখন আমরা সাব রেজিস্ট্রার অফিসে যাই, সাব হুম, রেজিস্ট্রার কিন্তু জিজ্ঞেস করে যে, "আপনি হুম, টাকা পয়সা বুঝিয়ে পাইছেন?" "পাইছি।" হুম। "আপনি কি রেজিস্ট্রি করে দিচ্ছেন?" "আপনি?" "হ্যাঁ।" চিহ্নিত মানে পুঙ্খানুপুঙ্খভাবে একজন দাতাকে চিহ্নিত করার পরে কিন্তু দলিল সম্পাদন করে তারপরে সাব হুম, রেজিস্ট্রার অফিসে সেটা হ্যাঁ, পাঠানো হয় এবং সেটার মধ্যে কিন্তু অনেকগুলো লোক কাজ করেন। যেটা হলো আমরা দলিল লেখক বলি, স্ট্যাম্প হ্যাঁ। ভেন্ডার, দলিল লেখক। এতগুলো ধাপ পার হয়ে এই আপনি জামান সাহেব আসলেই জোর করে মানে তাকে সম্পত্তি নিয়েছেন কিনা? না কেন আসলে কি কারণটা কি? একটু বলেন প্লিজ। তাই তাই যদি হইতো তাহলে বিগত ১৫ বছর সে কইছিল। কইছিল। কোনদিন তো আমাদের জিজ্ঞেস করলো না। আমি তো তখনই বসবাস করতাম। আমি তো দেশে যাই। দেশে যাই ছুটি কাটায় আসি। তাদের সাথে কথাবার্তা কোনদিন কোনো তো ঝামেলা ছিল না। সুন্দরভাবে চলতাম। তো হঠাৎ করে এখন এখন ২ মাস ধরে তাহলে আমার নামে কেন কেস দিল? মানে সেটা এখন একের পর এক আমারে সম্পত্তি হয়রানি ফালানোর জন্য সে আমারে এই ইটা করতেছে। কারণ সে নিজেও জানে যে জমি কখনো ফেরত আসবে না। কারণ সে নিজে আমারে জমি রেজিস্ট্রি করে দিছে। এলাকার মাতব্বররা সাক্ষী আছে। সবকিছু ওকে করা আছে। তাহলে সে সে তার কাছ থেকে আমি জোর করে কিভাবে নিলাম? আচ্ছা আমি যদি আর আপনাদের যে গালা, টাঙ্গাইলের গালা, সেই গালাতে আপনাদের চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করলে কি বলবে? যে হ্যাঁ, হ্যাঁ, আপনি অবশ্যই সম্পত্তি বলবো। ক্রয় করেছেন। এটার ঘটনাস্থলের সমস্ত ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চেয়ারম্যান জানে। চেয়ারম্যান ফার্স্ট সাহেব থেকে লাস্ট পর্যন্ত এবং কি চেয়ারম্যানের উপস্থিত থাইকা সেখানে গ্রামে যে একটা সালিশ হয়েছে, গ্রামের সালিশ যে সালিশনামা করা হয়েছে সেটা উল্লেখ করা আছে। তার পেপার পেপার সবকিছু আছে এবং কি কোর্টে থেকে যে একটা পেপার দিছে যে সোলের নামা যেটার বলে সে পেপারটাও আছে। সবকিছু ওকে করা আছে, কোনো সমস্যা নাই। কিন্তু হুম। সে হয়রানি করার জন্য আমারে একের পর এক ঝামেলায় ফেলাইতেছে। আচ্ছা এখন আপনি আমার আরেকটা প্রশ্নের উত্তর দেন। আপনি আ তো সৌদি আরবেই আছেন। হ্যাঁ, জি। কত বছর সৌদি আরবে আপনি রয়েছেন? জি, আমি বিগত ২২ বছর যাবৎ সৌদি আরবে আছি। আচ্ছা। সৌদি এখন আরব কি দাম্মাম। করছেন? সৌদি আরবে এখন কি করছেন? জি, আমি গাড়ি চালাই। আমার আমার গাড়ি এই যে এটাই আমার গাড়ি। দেখেন, হ্যাঁ, আমি সৌদি আরবে আছি। এই যে দেখেন অবস্থা, এই যে বাইরের ক্যামেরা দেখেন, এই সৌদি আরব। হ্যাঁ, হ্যাঁ। আমি গাড়িতে বসা আছি। আচ্ছা। এখন গাড়ি জামান ভাই এই যে মামলা মোকদ্দমা করছে, আপনি কি বিদেশে থাকতে মামলা করেছে? না আপনি হ্যাঁ, দেশে হ্যাঁ। ছিলেন তখন? হ্যাঁ? আমি এই যে মামলা করছে বিগত দুই মাস আগে। ২ মাস আগে মামলা করছে। তো হুম। মামলা করার পরে বাস এই যে আপনার ফেসবুকে দেখলাম যে আপনি প্রবাসীদের জন্য নিয়ে কাজ করেন। ভালো দেখি। দেখার পরে আপনার সাথে আমি কন্টাক্ট করছি। এই ২ মাস আগে আমার আমার নামে মামলা দিছে। আচ্ছা। মানে তখন আপনি সৌদি আরবেই আছেন। আমি বর্তমানে এখনো সৌদি আরবে আছি। বিগত এখন আপাতত ৭ বছর যাবত আমি দেশে দেশে যাইতে পারি নাই। বাস। ৭ বছর হ্যাঁ, আসেন নাই। এরই দেশে যাই মধ্যে নাই। মামলাটা করেছে। এটা জি, খুবই সরি? দুঃখজনক। আসলেই দর্শক মানে একজন প্রবাসী যারা আমাদের জন্য এত পরিশ্রম করে আমাদের জন্য রেমিটেন্স পাঠায়, তারা কিভাবে মনের শান্তি নিয়ে তারা কাজ করবে? তারা তো এই দেশ, তাদের পরিবার, তাদের সন্তান, তাদের বাবা-মা, বউ-বাচ্চা সবকিছু ফেলে তারা এই যে প্রবাসে বছরের পর বছর যারা থাকেন, তাদের মনে এইটুকু শান্তি কিন্তু আমরা আসলে দিতে পারছি না। যদি ভাই হয়ে বা বোন হয়ে যদি তাদের সাথে এই ধরনের আচরণ করেন, সত্যি এটা খুবই দুঃখজনক। জামান ভাই সর্বশেষ আপনার এই ব্যাপারে কিছু বলার আছে কিনা?
আপনি তো আমাদের সর্বশেষ বলার মতো তো এইটুকুই যে আমরা যারা প্রবাসে আছি তাদের কাছে বিনীত বিনীত অনুরোধ, আর যারা দেশে আছেন বিশেষ করে প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, এই বিষয়টা একটু দেখেন, দেখে একটু সুষ্ঠু আমার একটু শান্তি মতো আমার বিদেশটা থাকতে দেন, বাস এটাই আমার দেশবাসীর কাছে অনুরোধ। তাছাড়া আমি কিছুই চাই না। অনেক আমরা ধন্যবাদ। চাইতে পারি। আমরা আশা করব যে জামান ভাইয়ের মতো আরো যারা প্রবাসী আছেন সবাই যাতে এই ধরনের হয়রানির শিকার না হন। আসলে আমাদের খুবই কষ্ট লাগে যখন প্রবাসী কোনো মানুষ এই ধরনের তারা হয়রানির শিকার হন। আর ভিডিওটি যারা দেখছেন সবাইকে আমি অনুরোধ করব যে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আমি জানি যে প্রবাসী ভাইয়েরা প্রচুর আমার এই ভিডিও দেখে থাকেন। আমি অনুরোধ করব যে প্রবাসী ভাইয়েরা আপনারাও জামান ভাইয়ের জন্য দোয়া করবেন। আর বাংলাদেশের যারা এই ভিডিওটি দেখছেন, সরকারের যারা দেখছেন, প্রশাসনের যারা দেখছেন, বিশেষ করে তার যেখানে বাড়ি টাঙ্গাইল, সেই টাঙ্গাইলের গালা, টাঙ্গাইল সদরের যে গালা ইউনিয়ন, সেই গালা ইউনিয়নে যে এই তার ভাই বাবলু, সেই বাবলু কর্তৃক যে তার এই যে সম্পত্তি আত্মসাতের যে বিষয়টি, কারণ তিনি ২১ বছর সৌদি আরবে আছেন। ২১ বছরে কিন্তু কম টাকা পয়সা তিনি উপার্জন করেন। অনেক টাকা পয়সা উপার্জন করেছেন। তিনি বলেছেন যে তার ভাই টাকা পয়সা অনেক তার আত্মসাৎ করেছে, সেটা কিছু বলার নেই। কিন্তু শেষ সে যে অনেক টাকা আত্মসাৎ করছে, সেটা জি, বলতে পারতেছি না। বিগত প্রায় ৭০ লক্ষ টাকা তার কাছে আমি দিছিলাম। আমি এর আগে ইরাকে ছিলাম। আমি এই যে ইরাকে যত বড় যুদ্ধটা হয়েছে সব আমার উপর দিয়ে গেছে, ঠিক আছে। পুরো জি, যুদ্ধের ভিতরে আমি ডিউটি করে সমস্ত টাকা পয়সা আমি তার কাছে দিছি। একটা মাত্র ভরসা করছিলাম, আমরা গরিব গরিব মা বাবার সন্তান, ঠিক আছে। জি, আল্লাহ ২টা পয়সা কামাই করার জন্য দিছে, সমস্ত টাকা পয়সা আমি তার কাছে দিছি। দেওয়ার পরে আমি যখন দেশে গেলাম, দেশে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে ভাই টাকা পয়সা কি হইলো, সে বললো যে ১ টাকাও নাই। আলহামদুলিল্লাহ, আমি কোনো রাগ করি নাই। আবার রিটার্ন চলে আসলাম। চলে আসার পরে তিল তিল কইরা তার জন্য আমি একটা দুঃখের বিষয় যে যে আমি দাগে তার জন্য ৫২% সম্পত্তি করে দিছি, আমার নিজের টাকা দেয় সম্পত্তি করে দিছি। সে সম্পত্তি গুলো সবকিছু বিক্রি করে ফেলাইছে সে, অথচ আমার একটু জানায় নাই। তারপরে আমি ঝামেলা পছন্দ করি নাই, ঝামেলা মুক্ত থাকতে চাইছিলাম, যে আমি প্রবাসে আছি, প্রবাসেই থাকি, তোর মতো তুই আলাদা থাক, আমার মতো তুই আলাদা থাকবার দেয়। কিন্তু সে আমার শান্তিতে থাকবার দিতেছে না, একের পর এক ঝামেলা ফালাইতেছে। তা আমার সবার কাছে অনুরোধ রইলো যে বাপের সম্পত্তি যতটুকু আছে, আমার বোন আছে ৬ জন, তারাও যতটুকু জানি ভাগে পায়, আমি জানি ততটুকু পাই, আমার ভাই জানি ততটুকু পায়। এটাই সবার কাছে আমার অনুরোধ। সে একাই সম্পূর্ণ সম্পত্তি ভোগ করে খাবো আর আমরা কিছুই পাবো না, আমার বোনেরা অসহায়, আমরা বোনেরা পাবো না, না সেটা আমি চাই না। আচ্ছা, সবাই সম্পত্তি, বাপের যতটুকু সম্পত্তি আছে সবাই জানে সমান অধিকারে ভাগ ভাগ করে নিতে পারি। আর এটার ব্যাপারে জানি ও কোনোদিন আমাদের ব্যাপারে বা ঝামেলা করতে না পারে, শান্তিতে জানি বিদেশে থাকতে পারি, বউ বাচ্চা নিয়ে জানি সুখে থাকতে পারি। ও একের পর এক ঝামেলা করে যাইতেছে, আমার বউ বাচ্চার উপরে অন্যায় অত্যাচার করতেছে। আমি তো প্রবাসে রয়েছি, দেখার কোনো লোক নাই। এলাকার লোকজনের কাছে যখন জিজ্ঞেস করি বা ফোন করি, তখন তারা বলে যে তুমি আসো, সব ঠিক হয়ে যাবো গা। আমি তো ভাই প্রবাসে পড়ে রয়েছি, আমি কখন আসবো কখন যাবো বলেন, আমার তো যাইতে হইব। ঠিক, তাই সবার একদম। কাছে অনুরোধ, বিষয়টা একটু দেখেন, বিশেষ করে প্রশাসনের কাছে আবার বিনত অনুরোধ করছি, বিষয়টা একটু দেখেন। আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল গালা, একটু যাইয়া নিজেরা একটু তদারন্ত করে একটু দেখেন, আমি মনের থেকে শান্তি পাবো বা শান্তি মতো বিদেশ থাকতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরাও চাই যে জামান ভাইয়ের মতো আর কোনো প্রবাসী যাতে হয়রানির শিকার না হন। আর বিশেষ করে এখন প্রচন্ড গরম। গরমে সবাই সাবধানতা অবলম্বন করবেন। আপনারা দেখেছেন যে আমি কথা বলতে, বলতে বারবার কিন্তু মুখে হাত দিচ্ছি, অর্থাৎ ঘেমে যাচ্ছি। সৌদি আরবে কেমন গরম এখন জামান ভাই? যে সৌদি আরবে কেমন গরম কেমন এখন? ভাই সৌদি আরবে পর্যবেক্ষক এখন বর্তমানে ৪৫ তাপমাত্রা চলতেছে, যে দেখেন কি অবস্থা। গাড়ি থেকে শুধু গাড়িটা আছে দেখে আমরা মানে একটু বাইসে আছি, এসিটা আছে দেখে, কিন্তু এসি না থাকলে আমরা মরে যাইতাম গা। যে এখন ৪৫ তাপমাত্রা চলতেছে, মানে গাড়ি এসিতে বৈশা থাকি শরীর ঘামতাছে, জি, শরীর জি, জি। ঘামতাছে। তো যাই হোক, আমরা দোয়া করি যেহেতু পবিত্র একটি দেশে আছেন, আপনার এই সমস্যার ইনশাল্লাহ ভাই। সমাধান হোক। আর আপনার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার, আমি ব্যক্তিগতভাবে আমি আপনাকে কথা দিয়েছি। এখনো দর্শকদের সামনে আমি কথা দিলাম। আসলে আমি সারাদিন আমাকে অফিস করতে হয়। সারা দেশ থেকে নিউজ আসে, দেশের বাইরে থেকে নিউজ আসে। এই নিউজগুলো আমাদেরকে দেখতে হয়। সেগুলো বিভিন্ন মাধ্যমে সেগুলো আবার আপলোড করতে হয়। যে কারণে আমার অফিসেই সময় চলে যায়। আর এখন তো প্রচন্ড গরম। এখন একটু সতর্কতা চলছে। এই গরমের মধ্যে আমি নিজের যেহেতু বয়স হয়ে গেছে, বের হতে চাই না। আ গরম গেলে আমি কথা দিচ্ছি জামান ভাই, আমি টাঙ্গাইলে যাবো। টাঙ্গাইলে গিয়ে আমি আপনার বিষয়টি অবশ্যই দেখার চেষ্টা করব।
ইনশাল্লাহ ভাই, আপনার প্রতি পুরো আস্থা আছে। আপনার ভিডিও গুলা দেখি, আর বিশেষ করে প্রবাসীদের জন্য আপনি অনেক কাজ করেন। আমি অনেক ভিডিও দেখি, দেখে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করছি, এবং কি আপনার কাছ থেকে ভালো কিছু পামো বিদায় আশাবাদী আছি, এবং কি পাইছিও। আপনার সাথে যখনই কন্ট্যাক্ট করছি তখনই কিছু না কিছু আপনি রেজাল্টটা দিয়ে দিচ্ছেন, বা আপনি আমার ভাইয়ের কাছে ফোন করছেন, যে বিষয়টা জানছেন। এই যে আমার একটা শান্তির যে একটা বিষয়, এই অন্যান্য চ্যানেলে এরকম কেউ করে না, বা আপনার চ্যানেলে যতটুকু আমরা দেখতে পারতেছি, খুব ভালো, খুবই ভালো লাগে। তো দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি যে সামনের দিকে এগিয়ে যান। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভালোবাসা সবসময় আপনাদের সাথে থাকবো। ঠিক আছে জামাল ভাই, তাহলে রাখছি। দর্শক এই সবার কাছে আমি বিদায় নিচ্ছি। গরমে, এই প্রচন্ড গরমে সবাই সতর্ক থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ।